রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর অপেক্ষার অবসান, ঐতিহাসিক এক ভোট উৎসব শেষে এখন চলছে গণনা ও ফল প্রকাশের পালা। ভোটাধিকার বঞ্চিত কোটি মানুষের দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে অনুষ্ঠিত হল ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট। আগামীর বাংলাদেশ কেমন হবে তা ব্যালটের মাধ্যমে নির্ধারণ করেছে গোটা জাতি। 18 বছর পর অনুষ্ঠিত হল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন। সকাল 7:30টা থেকে শুরু হয়ে 299টি সংসদীয় আসনে ভোট গ্রহণ একটানা চলে বিকেল 4:30টা পর্যন্ত। ভোট গণনার শেষের দিকে এখন চলছে ফলাফল প্রকাশ। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপিও জোট পেয়েছে 80টি আসন, অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 32টি আসন। জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতীক ছিল মোটর গাড়ি, ভোট পেয়েছেন 17টি। মাওলানা সিরাজুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি কিছু ফলাফল আমাদের হাতে এসেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বগুড়া 6 ও ঢাকা 17 থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুনামগঞ্জ 2 আসনে বিএনপির নাসির উদ্দিন চৌধুরী, পটুয়াখালী 1 আসনে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 2 আসনে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী 3 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, কক্সবাজার 1-এ বিএনপির সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার 3 আসনে লুৎফর রহমান কাজল, ভোলা 1 আসনে আন্দালিব রহমান পার্থ, সাতক্ষীরা 4 আসনে দাঁড়িপাল্লার জিএম নজরুল ইসলাম, রংপুর 1 আসনে জামায়াতের রায়হান সিরাজি, কিশোরগঞ্জ 1 আসনে বিএনপির মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ 2 আসনে বিএনপির জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 3 আসনে বিএনপির ডক্টর ওসমান ফারুক জয়ী, কিশোরগঞ্জ 4 আসনে বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ 5 আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 6 আসনে বিএনপির শরীফুল আলম, কুমিল্লা 3 আসনে বিএনপির মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 929। হবিগঞ্জ 1 মোট ভোট। দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, নির্বাচনের সবশেষ ফলাফল আমাদের জানাবেন। তানভীর, আসলে সবশেষ ফলাফল বলতে কিছু নেই। যতক্ষণ পর্যন্ত 299টি আসনের ফলাফল না আসবে ততক্ষণ পর্যন্ত সবশেষ ফলাফল কি সেটি বলা যাবে না। কারণ একের পর এক দেশের বিভিন্ন আসনের ফলাফল আসছে, আর নির্বাচন কমিশনের যে ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র সেখান থেকে সেটি ঘোষণা করা হচ্ছে। কখনো বিজয়ীদের ঘোষণা করা হচ্ছে, আবার কখনো আংশিক ফলাফল আসলে সেখানে তারা কতটি আসনে কতগুলো ভোট পেয়েছেন সকল প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। এবং যখনই যেই আসনের সবগুলো কেন্দ্রের ফলাফল এসে হাতে পৌঁছাচ্ছে ঠিক তখনই বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছে। আর এছাড়া কিন্তু আংশিক যেসব কেন্দ্র আসছে সেগুলো থেকে যেসব ফলাফল ঘোষণা করা হচ্ছে সেগুলো থেকে ধারণা করা যায় যে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি এগিয়ে আছেন, আর দ্বিতীয় অবস্থানে যিনি রয়েছেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে বিবেচনা করা হয়। তবে এই বিষয়টি কিন্তু আবার যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, কারণ কোনো কোনো কেন্দ্রে প্রার্থীর ভোটের তারতম্য কিন্তু অনেক বেশি হয়ে যায়। কখনো 500 কিংবা 1000 বা 1200, 1500, 2000 ভোটেরও কিন্তু তারতম্য হয়ে যায়। যে কারণে এই অল্প সংখ্যক বা আংশিক যেসব কেন্দ্রের ফলাফল নির্বাচন কমিশনের হাতে আসে তারা যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন তখন যিনি বেশি পেয়েছেন তাকে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই কিন্তু যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু আবার অনেক সময় এগিয়ে যান, যে কারণে আসলে সবশেষ ফলাফল বলা যাচ্ছে না। তবে এই যে সন্ধ্যার পর থেকে ভোট গণনা শুরু হওয়ার পর যেসব আসনের ফলাফল নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছে সেই ফলাফলগুলো তারা এখানে ঘোষণা করছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই যে তিনি এই যে ফলাফল ঘোষণা করছেন আসলে সেটি কীভাবে করছেন এবং কেউ কোন প্রার্থী কতটুকু পেয়েছেন আমরা একটু জানতে চাইব যিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন তার কাছ থেকে। জনাব প্রণব জ্যোতি পাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মই প্রতীকে 119। মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে
11,450, জনাব মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে 206 ভোট, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে 78 ভোট, জনাব মোহাম্মদ শামীম মিয়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে 16 ভোট, সঞ্জয়কান্ত দাস বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাচি প্রতীকে 35 ভোট। তানভীর, আপনি যেমনটি দেখছিলেন যে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনের ফলাফল সংগ্রহ এবং পরিবেশন যে কেন্দ্র, সে কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছিল। এতক্ষণ যে ফলাফলগুলো হাতে এসে পৌঁছেছে সেগুলোর ফলাফল তিনি ঘোষণা করছেন। আমরা পর্যায়ক্রমে কিন্তু আমাদের এরকম ফলাফল ঘোষণা মতে অর্থাৎ আর সারা রাত ব্যাপী চলবে ফলাফল ঘোষণা। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রেখি, যেসব ফলাফল ঘোষণা করা হচ্ছে এর মধ্যে কিন্তু হয় বিএনপি নেতৃত্বাধীন অথবা জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোটে কিন্তু বেশিরভাগগুলোতেই এগিয়ে রয়েছে। আর যেগুলো বিজয়ী ঘোষণা করা হচ্ছে সেগুলোতে বেশি বিজয়ী রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় যে জোট, সেই জোটের প্রার্থীরা। তবে আমরা এই আপনার মাধ্যমে দর্শকদেরকে রাতভর চেষ্টা করব নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব আসনের ফলাফল ঘোষণা করা হয় সেগুলো আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা মাই টিভির টিম রাতভর নির্বাচন কমিশন সচিবালয়ে অবস্থান করছি। যখনই আমরা কোনো আসনের বিজয়ী প্রার্থীর নাম জানতে পারবো তখনই আমরা সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে মাই টিভির যেসব দর্শক রয়েছেন তারা যাতে কোন আসনে কারা বিজয়ী হয়েছেন তারা যাতে সেই খবরটি যেন জানতে পারেন। কারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আজকে রাতভর কিন্তু সারা দেশের মানুষের একটা কৌতূহল থাকবে যে কোন দল সবচেয়ে বেশি আসন পেল এবং কোন দল আগামীতে সরকার গঠন করবে, কোন দল প্রধান বিরোধী দলে যাবে। সেই বিষয়টি জানার জন্য কিন্তু সারা দেশের মানুষ, শুধু সারা দেশের মানুষ ভুল হবে, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কিন্তু সেটি জানার জন্য অপেক্ষা করছে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি সব প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, তারাও কিন্তু জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং সেটি জানার কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে গণমাধ্যম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে নির্বাচনের ফলাফলের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে যে ওয়াদা নির্বাচন কমিশন দিয়েছিল সেই ওয়াদা পরিপূর্ণ করতে পেরেছে। কমিশন সবাইকে দেখাতে চায় কোনো ধরনের কোনো লুকোচুরি নেই, সম্পূর্ণ স্বচ্ছ একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করেছে ইসি। বাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, সবাই মিলে অনেক দিনের একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন হয়েছে। সবার সম্মিলিত যে চেষ্টা, যে কষ্ট, তা সার্থক হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, শতভাগ পারফেক্ট নির্বাচন বলা না গেলেও একটা সুন্দর নির্বাচন হয়েছে। শতভাগ পারফেক্ট নির্বাচন কোথাও হয় না উল্লেখ করে তিনি বলেন, অতীতের ইতিহাসের যে কোনো মানদণ্ডে এটি অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন। কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকবেই, এটা 18 কোটি লোকের দেশ। আমার মনে হয় অতীতের ইতিহাস যদি আমরা দেখি, ইনশাল্লাহ যে কোনো মানদণ্ডে এটা অত্যন্ত ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন এবং যে জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি। আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, দেশবাসীর কাছে কৃতজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে। সকালে নিজের কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। একই সাথে ভোট দেওয়ার পর জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির শীর্ষ নেতারা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 299টি সংসদীয় আসনে একযোগে সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ।
সকাল 9:30টায় গুলশান 2 নম্বর এলাকায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির চেয়ারম্যান। এ সময় পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে জানিয়ে ভোট সুষ্ঠু হলে জয়ী হবার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে। আমি সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি। আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। সকাল 7:30টায় ভোট শুরুর পরপরই ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে। এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে তিনি বলেন, ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি। গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়েই আমাদেরকে অতীতের ফ্যাসিবাদী সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে। কেবল গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল 8:30টায় ধানের শীষের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। পরে তিনি জানান, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে, যে কোনো ধরনের প্রলোভন ধানের শীষের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল এবং জনগণের উপর তাদের আস্থা রয়েছে। এই কোনো ধরনের প্রলোভন ধানের শীষের বিজয়কে ঠেকিয়ে রাখা খুবই অসম্ভব হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জনগণ যে রায় দেবে মেনে নেবে জামায়াতে ইসলামী, তবে জয়ের চেয়ে গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজের ভোট দেওয়ার পর তিনি কথা বলেন। আর 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম ভোট প্রদান শেষে জানান, জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোট সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছে। 11 দলের অন্য শীর্ষ নেতারাও ভোট দিয়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। জুবাইর রহমানের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল 7:30 থেকে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 8:30টায় রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ যে রায় দেবে মেনে নেবে তার দল, তবে জয়ের চেয়ে গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক, যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। সকাল 8টার কিছু পরে একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন নাহিদ ইসলাম। পরে তিনি বলেন, জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। এ সময় সংস্কারের প্রশ্নে গণভোটে অংশগ্রহণ করার আহ্বানও জানান তিনি। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি, ফলে সেই লক্ষ্য, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভোট দেন খুলনা জেলার ফুলতলা উপজেলার 8 নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তিনি বলেন, জয় পরাজয় মহান আল্লাহর ইচ্ছা, আগামীতে কে বাংলাদেশ পরিচালনা করবে তা জনগণের রায়ের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। একটা ইনসাফপূর্ণ, মানবিক, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার জন্য 18 কোটি মানুষ কিন্তু দেশের এই রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছিল এবং তারই একটা পরিণত রূপ লাভ করবে আজকে ভোট গ্রহণের পর জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সরকার গঠন হবে। বাংলাদেশের মানুষের সে আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট লাঘব করে একটা ইনসাফপূর্ণ সমাজ তারা গঠন করবে। সেই কারণে এই আজকের দিনের নির্বাচনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। সকাল 8টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন 11 দলীয় জোট প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ। পরে তিনি বলেন, যত বেলা গড়াবে তত বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাবে 11 দলীয় জোট। 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা, তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ সবাই উৎসাহে ভোট দিতে আসবে। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের প্রথম বেসরকারি ফলাফল প্রকাশ করবেন প্রিজাইডিং কর্মকর্তারা, তারপর রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন ফল ঘোষণা করবে।
কুমিল্লায় নিজের ভোট প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে তিনি বলেন, 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জামায়াত ইসলামী জয়ের ব্যাপারে আশাবাদী। বিচ্ছিন্ন ঘটনা এভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটা নিশ্চিত হবে আমরা আশা করি এবং নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী বিজয়ের আশা রাখে ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে জনগণের রায় মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা 17 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, জনগণই দেশের সর্বোচ্চ শক্তি এবং নির্বাচন সেই শক্তি প্রকাশের মাধ্যম। ভোট কেন্দ্রের পরিবেশ আমরা তো আশা করছি যে একটা ঐতিহাসিক ফ্রি ফেয়ার ইলেকশন আমরা এক্সপেক্ট করছি। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরের সর্বশেষ ফলাফল সম্পর্কে আমাদের জানান। যে আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু সকাল 7:30 নাগাদ যে ভোট গ্রহণ সেটি শুরু হয়, এরপরে নির্বিচ্ছিন্ন যে ভোট গ্রহণ সেটি বিকেল 4:30 নাগাদ শেষ হয়। এরপরে ভোট গণনার পালা, এরপরে যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি কিন্তু ইতিমধ্যে বেসরকারিভাবে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু যে তথ্যের ভিত্তিতে যদি বলা যায় যে রংপুরের 6টি সংসদীয় আসন যেটি একসময় শাসন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এরপরে এর আগেও কিছু আসন কিন্তু জাতীয় পার্টির দখলে ছিল, এরপরে আওয়ামী লীগের, এখন কিন্তু পুরো যে রংপুরের 6টি সংসদীয় আসন সেখানে কিন্তু একক আধিপত্য, সেখানে যে জয় সেটি কিন্তু জামাতের এবং দ্বৈদলীয় জোটের। এবং সব মিলে যদি বলি যে আসলে এই জয়ে আমরা বেসরকারিভাবে যে ফলাফলগুলো পেয়েছি সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল বিএনপির সাথে। সেখানে কিন্তু অল্প কিছু ভোটে কোথাও কোনো প্রার্থী হেরে গেছেন এবং কোথাও বা বিশাল ব্যবধানের ভোটে কিন্তু সেখানে হেরে গেছেন জামাতের প্রার্থীর কাছে। তবে এখন আমরা রয়েছি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়, যেখানে রংপুর রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা যে আনুষ্ঠানিকভাবে রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানকার যে প্রাথমিক যে ফলাফল সেটি কিন্তু এর আগে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো থেকে সেগুলো পরিবেশন করা হয়েছে। এখন মূল যে আনুষ্ঠানিকতা সেটি এখান থেকেই শুরু হবে। এখন কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের পুরো সম্মেলন কক্ষ যেটি রয়েছে রংপুর যে প্রশাসক সম্মেলন কক্ষ সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের কিন্তু আসলে দেখছেন যে এখনও রাত জেগে এই ফলাফলগুলো সংগ্রহ করে তারপরে কিন্তু পরিবেশন গণমাধ্যম কর্মীরা কিন্তু তারপরে যে সাধারণ মানুষ যারা রয়েছে আমাদের মাইটিভির দর্শকদেরও আসলে দেখানোর চেষ্টা করছি যে তবে পরিসংখ্যানগুলো যদি বলি যে রংপুর সংসদীয় যে এক আসন গঙ্গাচড়া সেখানে বেসরকারিভাবে জামাতের প্রার্থী রায়হান সিরাজি তিনি বিজয়ী হয়েছেন এবং রংপুর 2 আসন সেখানে এটিএম আজহারুল ইসলাম জামাতের যে মনোনীত প্রার্থী ছিলেন তিনি বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যে রয়েছিলেন তার সাথে তার আসলে মূল যে ভোটযুদ্ধ সেটি হয়েছিল রংপুর সদরে, যেখানে জাতীয় পার্টির সবচেয়ে বড় দুর্গ বলা হয় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের যে আসন, সেখানে জিএম কাদের তার ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু এখান থেকে লড়ছিলেন। সেখানে কিন্তু তার একেবারে বলা যায় যে বড় ধরনের একটা পরাজয় কিন্তু আসলে জাতীয় পার্টির এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল বিএনপির সাথে বাংলাদেশ জামাত ইসলামী। তিনি এই সংসদীয় যে রংপুর সদর 3 আসন সেখানে জামাতের যে মনোনীত প্রার্থী ছিলেন মাহবুবুর রহমান বেলাল তিনি এখানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং রংপুর 4 আসন যেখানে 10 দলীয় জোটের যে প্রার্থী ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বেসরকারিভাবে রংপুরের যে 4 আসন রয়েছেন পীরগাছা কাউনিয়া নিয়ে যে 4 আসন সেখানে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং রংপুর যে 5 আসন মিঠাপুকুরে সেখানেও জামাতের যে মনোনীত প্রার্থী ছিলেন অধ্যাপক মাওলানা গোলাম রব্বানী তিনি বিজয়ী হয়েছেন এবং রংপুর 6 সংসদীয় আসন পীরগঞ্জ সেখানে একেবারে টানটান উত্তেজনা একটি পরিস্থিতি ছিল। সেখানে শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে অল্প ভোটে যেটি 1971 ভোটে 113টি ভোট কেন্দ্রের ফলাফলে সেখানে পোস্টাল ভোট সহ সেখানে 2025 ভোটে কিন্তু জয়লাভ করেছেন মাওলানা নুরুল আমিন।
তিনি কিন্তু আসলে সেখানে বেসরকারি ফলাফলে কিন্তু তিনি আসলে বিজয়ী হয়েছেন। তবে এই যে রংপুরে 6টি সংসদীয় আসনে সেখানে আমরা যেটি দেখলাম যে আসলে জামাতের যারা মনোনীত প্রার্থী ছিলেন তারা কিন্তু সেখানে জয়লাভ করেছেন। হয়তোবা আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু এই 6টি সংসদীয় আসনের যে কোথায় কতটুকু ভোট যুদ্ধ হলো সেগুলো পরিসংখ্যান কিন্তু এখান থেকে ঘোষণা করবেন। সেই অপেক্ষার প্রহর কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা যারা উপস্থিত রয়েছি সেই প্রতীক্ষিত কিন্তু আমরাও রয়েছি যে সেই তথ্যগুলো নিয়ে তারপরে আমরা কিছু গণমাধ্যম কর্মীরা সেটি জানাবো। তবে সব মিলে যদি তানভীর বলি যে এই রংপুরের মানুষ নানাভাবে বলা যায় যে নানাভাবে বঞ্চিত ছিল। হয়তোবা তারা যেটি এই অঞ্চলের মানুষ মনে করেছে যে যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত করলেন তারা হয়তোবা আগামীতে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষের রয়েছে এবং ন্যায় ইনসাফের একটি বাংলাদেশ গড়বে। বাংলাদেশ জামাত ইসলামী যেটি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের মানুষের কাছে সেই ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়বেন জামাত ইসলামী আগামীতে, এমনটাই কিন্তু আসলে এখানকার মানুষজন বলেন, প্রার্থীরা বলেন যে নির্বিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ হয়েছে এবং শুরুটাও যেমন ভালো ছিল এবং ফলাফল পর্যন্ত কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু আসলে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি সমাপ্ত হলো। এই ছিল আমার কাছে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোট গণনা এবং ফলাফল নিয়ে সর্বশেষ। ধন্যবাদ মাহমুদুল হাসান। দর্শক, রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। দেশের অনেক কেন্দ্রে ভোট গ্রহণের পর ভোট গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তার ফল ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন জামায়াতের আমির। তিনি বলেন, একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু জামায়াতের কিছু অবজারভেশন আছে যেগুলো জাতির সামনে তুলে দেওয়া হবে। তারিখের ভিতরে রেজাল্ট দিবেন, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি তারা দেন কিনা। যদি দিয়ে থাকেন ভালো, না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা 8 আসন এখনও ঝুলে থাকবে কেন, সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো কিন্তু সুস্থ ধারা রাজনীতির পরিচয় বহন করে না, এগুলো অসুস্থ ধারার রাজনীতি। তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব, জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাবো, যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে। ভোট কারচুপি, জামায়াতের প্রার্থীর উপর হামলা, পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া সহ বেশ কয়েকটি লিখিত অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল। বিকালে নির্বাচন কমিশন ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। আরও জানাচ্ছেন শবনম অবনী। প্রতিনিধি দলের প্রধান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বৈঠক শেষে ব্রিফ করেন। তিনি বলেন, কুমিল্লা 8 বরুড়ার 30টি কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জ, টাঙ্গাইলের গোপালপুর, হাতিয়ার 6, শরীয়তপুরের 2 আসনে প্রার্থীকে লাঞ্ছনা, জাল ভোট দেওয়ার অভিযোগ আনেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। কুমিল্লা 8 বরুড়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের 30টা সেন্টারের এজেন্ট থেকে তারা বের করে দেয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই। এখন পটুয়াখালী মির্জাগঞ্জে এরকম সমস্যা আছে। আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে, সেখানে বিভিন্ন আসনের সমস্যা তৈরি করেছে তারা। গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসছে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। আমরা সেই কপিও সংযুক্ত করে দিয়েছি আমাদের সিইসি মহোদয়ের কাছে এবং ওনারা এটা বসবেন বলে আশ্বস্ত করেছেন এবং তারা দেখবেন। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, ভোট গণনা শেষে চলছে ফলাফল ঘোষণা, কিছু কিছু ভোট গণনা এখনো বাকি আছে। সবশেষ কি তথ্য আছে আমাদের সেটি জানাবেন। তানভীর, আপনাকে ধন্যবাদ। আজ সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং
4:30 শেষ হয়েছে এবং সিলেটের 6টি আসনেই কিন্তু শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হয়েছে এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর কিন্তু ভোট গণনাও হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সিলেটে কোনো আসনেরই বেসরকারিভাবে ফলাফল আমরা পাইনি। এখন শুধু সিলেটে চলছে অপেক্ষার পালা। আমরা অবস্থান করছি সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিডিয়া কর্মী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরাও কিন্তু অপেক্ষামান রয়েছেন এবং অল্প কিছুক্ষণ আগে কিন্তু রিটার্নিং কর্মকর্তা সিলেট 2, সিলেট 3 এবং সিলেট 6 আসনের উপজেলা থেকে প্রাপ্ত কিছু কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন, কিন্তু পোস্টাল ভোটের ফলাফল না আসার কারণে কিন্তু বেসরকারিভাবে কোনো প্রার্থীকেই ঘোষণা করেননি। এই জন্য কিন্তু সকল মিডিয়া কর্মী সহ রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রার্থী এবং প্রার্থীর যারা এজেন্ট ছিলেন সেই এজেন্টদের তথ্য মতে কিন্তু আমাদের কাছে যে তথ্যটি রয়েছে যে সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে 18টিই কিন্তু বিএনপির প্রার্থীরা জয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন, এমনটাই দাবি করছেন দলীয় সূত্র এবং প্রার্থীদের এজেন্ট। এবং সিলেটের যে 6টি আসন রয়েছে, সিলেটের 6টি আসনের মধ্যে কিন্তু 5টি আসনই বিএনপির প্রার্থীরা বিজয়ের পথে রয়েছেন এবং একটি আসন শুধু ব্যতিক্রম, আর সেটি হচ্ছে সিলেট 5 আসন। এখানে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী খেলাফত মসজিদ নেতা মুফতি আবুল হাসান এগিয়ে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া সিলেট 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 2 আসনে তাহসিনার উদ্দিন লোনা এবং সিলেট 3-এ MM মালেক, সিলেট 4-এ আরিফুল হক চৌধুরী এবং সিলেট 6-এ ইমরান আহমেদ চৌধুরী সবাই জয়ের প্রতি অনেকটা এগিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন যে সিলেট 6 আসন থেকে যিনি নির্বাচন করেছিলেন ধানের শীষের ইমরান আহমেদ চৌধুরী, তার সাথে একটু কথা বলবো। আমরা একটু কথা বলতে চাই এবং আমরা ওনার অনুভূতিটা আপনাদেরকে জানাতে চাই এবং আমরা একটু কথা বলবো ইমরান ভাইয়ের সাথে। উনি নির্বাচনে সারাদিন নির্বাচন ব্যস্ততার পর কিন্তু এখানে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই ইমরান ভাইয়ের সাথে যে ভাই সারাদিন ব্যস্ততা ছিল নির্বাচনে করেছেন, এখন ফলাফল নিতে আসছেন, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, এটা তো ভালো লাগার জিনিস এবং জীবনের প্রথম একটা দায়িত্ব পেয়েছি, বাট ভালো লাগার পাশাপাশি রেসপন্সিবিলিটিটা একটু বেশি আমাকে একটু চিন্তাযুক্ত করে কতটুকু পালন করতে পারবো। তো আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমানের সমর্থন নিয়ে উনি আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমি পারবো সেটা। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে আপনার ভোটের ব্যবধানটি কেমন ছিল এবং আপনার এলাকাতে আপনাকে যারা ভোট দিয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটের ব্যবধানের ব্যাপারটা বলতে গেলে আমি মাত্র 16 দিন নির্বাচনের সময় পেয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী 1 বছর ধরে নির্বাচন পরিচালনা করেছে, নির্বাচনী প্রচারণা করেছে। তো আমি 16 দিন, সেটা তো একেবারে 5,09,000 ভোটারের কাছে যাওয়াটা তো আমার জন্য অনেক কঠিন ব্যাপার। তারপরেও আমি যতটুকু সম্ভব গিয়েছি, এর মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সুতরাং আমাদের প্রতিদ্বন্দ্বিতা খুবই জমজমাট ছিল এবং আপনারা দেখেছেন তো রেজাল্টে তো বোঝা যায় যে আসলে জমজমাট ছিল। তবে আমাদের কম সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াবার এবং আমি আমার জনগণের কাছে আমি ঋণী যে তারা আমাকে যেভাবে ভালোবেসেছেন আমি তাদের মূল্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে তানভীর, আপনি শুনছিলেন উনি যেমনটি বলছেন যে উনি কিন্তু এজেন্টদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই তিনি এখানে এসেছেন। উনি সহ কিন্তু অনেক নেতাকর্মী এখানে অপেক্ষমান রয়েছেন, তাছাড়া কিন্তু মিডিয়া যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু অপেক্ষমান রয়েছেন। আসলে যখন পোস্টাল ভোটের রেজাল্ট আসবে সেই রেজাল্টের সাথে সাথে কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বেসরকারিভাবে যারা নির্বাচিত হবেন সেই বিষয়টি আমাদেরকে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে নির্বাচনের ফলাফলের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। তানভীর। জি মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মৃণাল কান্তি দাস। দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে এনসিপির প্রার্থী এজেন্টদের হয়রানি ও ভোটারদের অধিকার হরণের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, অনিয়ম হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু নানান ধরনের অনিয়ম এর অভিযোগ এবং কেন্দ্রে আমাদের যারা পোলিং এজেন্ট তাদের বের করে দেওয়া, আমাদের যারা নেতাকর্মী আছে তাদের উপরে হামলা এবং দেখা গেছে যে আমাদের পক্ষ থেকে যারা আসলে প্রার্থী তারা যখন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গেছে তাদের উপরে হামলা। আর আমরা দেখছি যে ভোটারদের একটি নির্দিষ্ট দলের যারা সমর্থক বা কর্মী তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান করে ভোটারদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে। সুতরাং আমরা গতকালকে পর্যন্ত আমরা যেই আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এই যে
গত 17 বছরের যে সংস্কৃতি আমরা দেখেছি ভোট রিগিংয়ের এবং নানানভাবে আসলে যেই ভোটকে বিতর্কিত করা, এই নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করা, সেটির কিন্তু এক ধরনের প্রবণতা আমরা বেলা 12টার পর থেকে লক্ষ্য করছি। দর্শকের মুহূর্তে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম জনি। জনি, ফরিদপুরে ভোট গণনার কেমন পরিস্থিতি দেখছেন? সর্বশেষ তথ্য আমাদের জানান। তানভীর, আপনি জানেন যে আজ সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চলছে ফরিদপুর সহ সারা দেশেই ভোট গ্রহণ। তো সেই ভোট গ্রহণ শেষে কিন্তু সেই সন্ধ্যার পর থেকে কিন্তু গভীর রাত অবধি কিন্তু ভোটের যে গণনা থেকে শুরু করে ভোটের যে ফলাফল প্রকাশের প্রক্রিয়া কিন্তু চলছে। আমি এখন রয়েছি ফরিদপুরের যে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমাদের কাছে কিছু ফলাফল এসে পৌঁছেছে, যেটি বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল। আপনারা জানেন যে এই আসনটিতে এই ফরিদপুর জেলায় সর্বমোট 4টি আসন রয়েছে। সেই 4টি আসনে কিন্তু সর্বমোট 28 জন প্রার্থী কিন্তু আজ প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এদের মধ্যে আমাদের কাছে একটি চূড়ান্ত ফলাফল হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে কিন্তু ফরিদপুর 1 আসনে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু জামাত জোটের প্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লা। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম। তিনি কিন্তু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও ফরিদপুর 2 আসন থেকে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ তিনি কিন্তু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত জোটের যিনি রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী, তিনি কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এছাড়া ফরিদপুর 3 আসনে আমরা যে তথ্যটি আমার কাছে এসেছে, ফরিদপুর 3 আসনেও কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় বিএনপির যে মহিলা দলের যুগ্ম সম্পাদিকা চৌধুরী নায়েব ইউসুফ তিনি কিন্তু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রফেসর আব্দুল তাওয়াব। এছাড়াও আমরা ফরিদপুর 4 আসনের যে ফলাফলটি পেয়েছি সেখানে কিন্তু জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল তিনি কিন্তু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের প্রার্থী মাওলানা সারোয়ার হোসেন। এক কথায় বলা যায় যে একেবারেই উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু শান্তিপূর্ণভাবে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকে ভোটার উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো। আমি যদি একটু ভোটার উপস্থিতি এবং কি পরিমাণ ভোট মানে প্রদান করেছেন এই তথ্যটুকু যদি একটু দিতে চাই, তাহলে আমরা যেটি জানি যে ফরিদপুর 1 আসনে কিন্তু 47% ভোট প্রদান করেছে ভোটাররা এবং ফরিদপুর 2 আসনে 51%, ফরিদপুর 3 আসনেও কিন্তু 51%। এছাড়া ফরিদপুর 4 আসনে কিন্তু 37% মানুষ কিন্তু ভোট প্রদান করেছে। তো মোটামুটি ফরিদপুরে কিন্তু শান্তিপূর্ণভাবেই আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ। তানভীর। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম জনি।